আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগতম। প্রথমেই যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিস্থিতি নিয়ে আলাপ করি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেলের মজুত কমে প্রায় ৪৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। বর্তমানে মজুত নিয়ে দেশটির প্রায় ৪৩ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে আরও বলা হচ্ছে সর্বোচ্চ মুনাফা ধরে রাখতে যুক্তরাষ্ট্রের অনেক শোধনাগার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ পিছিয়ে দিয়ে প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। তবে এই দাবিগুলোর বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। সরবরাহ সংকটের আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম ২.৬% বেড়ে ব্যারেল প্রতি $৯১ উপরে উঠে যায়। পরে কিছুটা কমে প্রায় $৯০.৩৮ স্থির হয়। অন্যদিকে WTI ক্রুডের দামও ২.৩২% বেড়ে $৮৩.৬৮ পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি এমন সময় হলো যে মার্কিন সেন্টকম ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা নবম দফা হামলা শেষ হওয়ার ঘোষণা দেয় ঠিক তখনই। জর্দানের মুয়াফা আল সলতি বিমান ঘাঁটি নিয়েও নতুন দাবি সামনে এসেছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে মার্কিন নিয়ন্ত্রণাধীন এই ঘাঁটিতে ইরানের হামলার স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে। দাবি করা হচ্ছে এই ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল। তবে এই তথ্য বিস্তারিত জানা যায়নি। এদিকে আরেকটি খবর রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে এবং সে বিষয়ে ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের কোলোদিনো লজিস্টিক্স হাবে ড্রোন হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। মস্কো অঞ্চলে অবস্থিত এই কেন্দ্রটি শুধু প্রতিষ্ঠানই নয়, ইউরোপীয় রাশিয়ার অন্যতম বৃহৎ লজিস্টিক হাব হিসেবেও পরিচিত। অন্যদিকে একটি ভিন্ন খবর, স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ক্রীড়া অঙ্গনেও এবার তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। আর যুদ্ধবিরতির কূটনৈতিক উদ্যোগ নিয়ে একটি খবর শোনা যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব তারা পেয়েছে এবং সেটি গ্রহণও করেছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী কাতার ও পাকিস্তান যৌথভাবে ইরানের জন্য 10 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে। দোহা ও ইসলামাবাদ উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তো ইয়েমেন থেকে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। হুতি আন্দোলন ঘোষণা দিয়েছে যে তারা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ শুরু করেছে। এর আগে সৌদি আরব হুতি নিয়ন্ত্রিত সমুদ্র বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছিল। এরই পাল্টা পদক্ষেপ হিসেবে হুতিদের এই ঘোষণা সামনে এসেছে। আর ফিলিস্তিন রাজনৈতিক অঙ্গনও বড় পরিবর্তন ঘটেছে। ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল হাইয়া। দীর্ঘদিন ধরেই তিনি হামাসের শীর্ষ নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় সংগঠনটির প্রতিনিধিত্ব করছেন। বিশ্লেষকদের মতে তার নির্বাচনের মাধ্যমে হামাসের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত মিলছে। এদিকে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের সিরাজ শহরে একটি বৈদ্যুতিক স্টেশনে হামলা চালিয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি। তো আরেকটি খবর হলো ইসরায়েলি বিমান হামলায় সে সময় নকশিজাহান স্কয়ার সহ ইরানের অন্তত 11টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত 7 ও 9 মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত 60টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত করেছে ইউনেস্কো। এর মধ্যে 2টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, 4টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ এবং একটি ধর্মীয় স্থাপনা রয়েছে। পরিস্থিতি মূল্যায়নে ইরানে এখনও কোনো পর্যবেক্ষক দল পাঠাতে পারেনি সংস্থাটি। ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে তেহরানের গোলিস্তান প্রাসাদ, গ্র্যান্ড বাজার, ইস্পাহানের নকশিজাহান স্কয়ারের 4টি স্মৃতিস্তম্ভ, চেহেল সোতুন কমপ্লেক্স, ইস্পাহানের জামে মসজিদ এবং ইউনেস্কো তালিকাভুক্ত ট্রান্স ইরানিয়ান রেলওয়ে আন্দি মেশক রেলওয়ে স্টেশন উল্লেখযোগ্য। তো আজ ছিল এই পর্যন্তই খবর। আবারও নতুন কোনো খবর পেলে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।